ক্যালাব্রিয়া পেন্ট হাউস। সকালের দিকে পেন্ট হাউসে চলে এসেছে ইয়াশ। এজের সাথে তার বিশেষ প্রয়োজন আছে। এলিভেটরে প্রবেশ করতেই দেখা হয় এলেনার সাথে। ব্ল্যাক বডিকন স্যুট পরে আছে মেয়েটা। সচরাচর এই পোশাকেই দেখা যায় তাকে। ইয়াশের পরনেও ব্ল্যাক স্যুট। এলেনা নির্বিকার ঠান্ডা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন তার সামনে কেউ নেই। ইয়াশ আর চোখে তাকায় এলেনার দিকে। কণ্ঠ খাদে নামিয়ে প্রশ্ন করে ইয়াশ। হোয়ার ইজ এজে? রুমে, হয়তো ঘুমাচ্ছি। নির্জীব রোবটের মতো প্রতি উত্তর করে এলেনা। ইয়াশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এলেনা বেরিয়ে যায় এলিভেটর থেকে। আচানক থেমে যায় পদযুগল। ইয়াশ কাতর স্বরে ডাকে তাকে। এলি? শুষ্ক ঢোক গিলে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকে এলেনা। চায় না পেছন ফিরে। আর কিছু বলতে পারে না ইয়াশ। বন্ধ হয়ে যায় এলিভেটর। ইয়াশ এখনো সেভাবেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধ হয়ে যাওয়া এলিভেটরের দিকে। কাঙ্ক্ষিত ফ্লোরে এলিভেটর থামতেই ধ্যান ভাঙে তার। ধীর পায়ে বের হতেই ধাক্কা লাগে পাতলা ছিপছিপে গড়নের এক রমণীর সাথে। উচ্চতা তার বুক থেকে একটু নিচে, 5 ফুটের মতো হবে মনে হয়, নাকি কিছুটা কম। ভ্রু কুচকে চোখ তুলে তাকায় ইয়াশ। চমকায় আরেক দফা। এটা তো রিম, কিন্তু তাকে তো কক্ষে বন্দি করে রেখেছিল এ যে। আজ পর্যন্ত মেয়েটাকে সামনাসামনি দেখতে পায়নি সে। আজই প্রথম। মেয়েটা দেখতে একদম পিচ্চি, কিন্তু বয়স হয়তো 19-এর কাছাকাছি। মুখটা ভীষণ মায়াবী, ঠিক তার ছোট বোনের মতো। তারও একটা বোন ছিল, কিন্তু এখন আর নেই। 4 বছর আগে একটি দুর্ঘটনায় মারা গেছে। সে যাই হোক, এখন আর এসব কথা ভাবতে চায় না সে। বুকে মোচড় দিয়ে ওঠে। রিম কপালে হাত ঘষতে থাকে। ইয়াশের শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা লেগে ব্যথা পেয়েছে মেয়েটা। বিরক্ত হয় সে। ইচ্ছে করে ইয়াশকে 2-4টা কথা শুনিয়ে দিতে। অন্ধ নাকি, চোখে দেখতে পায় না? আশ্চর্য। কিন্তু মুখে সেরকম কিছু না বলেই দুরন্ত পায়ে ছুটে চলে মহিলা সার্ভেন্টের সাথে। এতক্ষণে ইয়াশ বুঝতে পারে মেয়েটা ভীষণ চঞ্চল, কিন্তু এতদিন খাঁচায় বন্দি থেকে গুটিয়ে নিয়েছে নিজেকে। আজকে ভীষণ খুশি রিম। সকাল থেকে টই টই করে ঘুরে দেখছে পুরো পেইন্ট হাউস। যদিও পায়ে ব্যথা, কিন্তু সেসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। তার সাথে 2জন মহিলা সার্ভেন্টও আছে। এজের কড়া নির্দেশ, রিমকে একা ছাড়া যাবে না কিছুতেই। ইয়াশ পাসওয়ার্ড চেপে প্রবেশ করে এজের রুমে। রুমের বিছানা, এমনকি পুরো রুম জুড়ে কালো ছড়াছড়ি। রুমের দেওয়াল, আসবাবপত্র সবকিছু কালোময়। ছেলেটা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। উপর হয়ে শুয়ে আছে বিছানায়, কোমর পর্যন্ত আবৃত কালো কমফোর্টার দিয়ে। অনাবৃত পৃষ্ঠদেশ। এজের পিঠের উপরিভাগে ঘাড়ের নিচে একটা ছোট কাটা দাগ। দেখে অনেক পুরনো মনে হবে, কিন্তু ফর্সা শরীরে নজর কাটছে বেশ। তার সাথে রয়েছে কুচকুচে কালো একটা তিল, যা আরো বেশি আকর্ষণীয়। ঘাড়ের কাছে কানের সোজাসুজি একটা ছোট ট্যাটু, যেখানে ইংরেজি পেঁচানো অক্ষরে লেখা কিছু। ইয়াশ হাঁক ছেড়ে ডাকে। দুধ? এই যে গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। ইয়াশ আবারও একইভাবে ডাকে। হেই দুধ, গেট আপ, ইটস আর্জেন্ট। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নড়ে ওঠে যে। আবারও আরাম করে নিঃশ্বাস টেনে মুখ গুজে দেয় মগমলে নরম বালিশের তলায়। সারা রাত ঘুম হয়নি তার। রিমের রুমেই বসেছিল, পাহারা দিয়েছে মেয়েটাকে। যদি আবারও জ্বর ওঠে তখন। ভোরের দিকে নিজের রুমে এসে শুয়েছে। এই সময় রুমের ডিস্টারবেন্স পছন্দ হলো না তার, কিন্তু ইয়াশ তো ছেড়ে দেবার পাত্র নয়। হাতে কুশা নিয়ে ছুঁড়ে মারে। রাগে কচমচ করতে করতে উঠে বসে যে। মাথা হ্যাং হয়ে আছে। সকালে মাল খেয়ে টাল হয়ে গেছে। গটগট করে বসে বসে 2 বোতল রেড ওয়াইন খালি করে তবেই ঘুমিয়েছে। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। এক হাতে মাথা ধরে অন্য হাতে বিছানার চাদর শক্ত করে মুঠো করে ধরে। দৃশ্যমান হয় শিরাযুক্ত হাত। ইচ্ছে করছে 2-4টা গলে দিতে। বিরক্তিতে মুখে উচ্চারণ করে, ফক ইউ। ইয়াশ চোখ বড় বড় করে তাকায়। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। সকাল সকাল এসব কি সূরা বলছিস? তুই শুদ্ধ পুরুষ সেটা জানতাম, তাই বলে সকাল সকাল শুরু হয়ে যাবে? শাট আপ ইউ ইডিয়েট। রাগে দাঁত কিরমির করে বলে যে। সকাল সকাল আমার ঘুমের 12টা বাজেতে এখানে কি করছিস? এখনো সকাল মনে হয় তোর? 11টা বাজতে চললো। অবাক হওয়ার ভান করে বলে ইয়াশ। বাজে না বউকে, যা বলতে এসছিস বলে তাড়াতাড়ি কেটে পড়। মুখটা গোমরা হয়ে যায় ইয়াশের। মুখ ফুলিয়ে বলে, কেন আমি এখানে এমনি এমনি আসতে পারি না? তুই এখানে সারাদিন এমনিতেই পড়ে থাকিস, আর একটা কথা বললে এখানে পুঁতে ফেলবে তোকে। এমনিতে মাথা যন্ত্রণা করছে। ওয়েট, আমি তোর জন্য লেবু পানি আনতে বলছি। মাথা যন্ত্রণা গায়েব হয়ে যাবে 1 সেকেন্ডে।
আমার কিছু লাগবে না, ঘুমাবো। কি বলবি তাড়াতাড়ি বল। আর্জেন্ট বাংলাদেশ যেতে হবে। বাংলাদেশ শব্দটা কর্ণপাত হতেই পুরনো স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এজের। কিছুক্ষণ চুপচাপ মাথা ঝুঁকিয়ে বসে থাকে বিছানায়। কপাল অবধি ছুঁই ছুঁই সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। চোখের দৃষ্টি শান্ত শীতল, মুখের ভাবভঙ্গিমা বোঝার উপায় নেই। ধৌত, ডিড ইউ হেয়ার মি? এজে নিঃশব্দে গায়ের শার্ট জড়াতে জড়াতে বিছানা থেকে নেমে বেলকনিতে এসে দাঁড়ায়। পকেটে 2 হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতে পারবো না, তুই এলেনাকে নিয়ে চলে যা। তুই না গেলে হবে না, ওখানের কেউ পরিস্থিতি সামলাতে পারছে না। 300 মিলিয়ন ইউরো মাল আটকা পড়ে আছে। এসব সামান্য বিষয়ে মাথা ঘামাতে চাই না আমি মিনিস্টারকে ফোন করে সব ঠিকঠাক করে দিচ্ছি। তুই আর এলেনা সবটা সামলে নিতে পারবি। দীর্ঘশ্বাস ফেলে ইয়াশ। সে খুব ভালো করেই বুঝতে পারছে এ যে কেন যেতে চাইছে না। তাছাড়া মিনিস্টার তার কথায় উঠে বসে। সে ফোন করে বলেই সব সমাধান হয়ে যাবে, তাই আর কথা বাড়ালো না। এই যে বারান্দার ঝুলন্ত চেয়ারে বসে পড়ে পা ছড়িয়ে, ক্লান্ত ভঙ্গিতে হেলিয়ে দেয় শরীর। ইয়াশ এসে দাঁড়ায় তার পাশে। রিমকে দেখলাম রুমের বাইরে, ও কি? আর কোনো কথা বলতে পারে না ইয়াশ। এ যে এক হাত চালান করে দিয়েছে তার গলার মধ্যে। চোখে দাউ দাউ করে জ্বলছে অগ্নিশিখা, যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। চোয়াল শক্ত হয়ে আছে তার। মুখে হিসিয়ে বলে, হাউ ডেয়ার ইউ সে হার নেম লাইক দ্যাট। এ যে এত শক্ত করে গলা ধরেছে যে চোখ উল্টে যাচ্ছে ইয়াশের। খুক খুক করে কাশতে শুরু করেছে, চোখের কোণায় জমতে শুরু করেছে পানি। ব্রো, আমাকে ছাড়, মরে যাবো তো। তুই দেখে এখনো বেঁচে আছিস। তোর জায়গায় অন্য কি এমন দুঃসাহস দেখালে এতক্ষণে জিভ টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতাম। আরে শি ইজ মাচ ইয়াঙ্গার দ্যান মি। ওকে নাম ধরে রাখবো না তো কি? তাছাড়া ওকে আমি আমার ছোট বোনের নজরেই দেখি। আস্তে আস্তে হাতের বাঁধন ঢিলে হয়ে আসে এজের। গলাটা কেমন লাল হয়ে গেছে, হাতের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। গলাটা ঝাড়ি মেরে কোনো রকমে নিজেকে সামলে নেয় ইয়াশ। খালা, খালা বলে ডাকবি তুই ওকে? না না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তুই বরং ওকে আম্মা বলে ডাকবি। অবাকে চরম সীমায় পৌঁছে যায় ইয়াশ। এইটুখানি হাঁটুর বয়সী মেয়েকে নাকি আম্মা বলে ডাকতে হবে? নিজের কপাল নিজেই চাপড়াতে মন চাইছে তার। কিভাবে যে এরকম একটা সাইকো তার বন্ধু হলো আল্লাহই মালুম। নেহাতি ছোটবেলার বন্ধু, তাই এখনো একসাথে আছে। নইলে কবে এসব ছেড়ে ছুড়ে চলে যেত। এই পাগলের পাল্লায় পড়ে সে নিজেও পাগল হয়ে যাচ্ছে। আম্মা বলে ডাকবো মানে? হ্যাঁ, আম্মা বলেই রাখতে হবে। পাগল নাকি? পারবো না আমি। লোকে কি বলবে? ঠিক আছে, তোর খুশির জন্য আমি ওকে সিস্টার বলে ডাকবো। হ্যাপি? দাঁত কিরমির করে কিছু বলার জন্য মুখ খুলতে যায় যে, তখনই কানে বাঁশির সুরের মতো বেজে ওঠে খিলখিলানো হাসি শব্দ। মোহাচ্ছন্নের ন্যায় তাকায় সেদিকে, তার চোখে এক অদ্ভুত নেশা। বাগানে প্রজাপতির পেছনে ছোটাছুটি করছে ডিম। কতদিন পরে এভাবে প্রাণ খুলে হাসতে দেখছে মেয়েটাকে। না, দিন বলে ভুল হবে, বছর। হ্যাঁ, অনেক বছর পর আবারও সেই প্রাণ খোলা হাসি দেখতে পেল সে। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে তার। হয়তো হৃৎপিণ্ডটাই এক্ষুনি খুলে বেরিয়ে আসবে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। টকটকে লাল চুড়িদার পরে আছে রিম। তার কাছে মনে হচ্ছে হাজার ফুলের মাঝে সদ্য ফোটা একটি গোলাপ। ইয়াশ লক্ষ্য করে সবটা। সে জানে এই মেয়ে এজের প্রাণভোমরা। ওকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তার। কিন্তু মেয়েটাকে তো এভাবে বন্দি করে রাখাও যায় না। আর কতদিন চলবে এভাবে? তুই ওকে সব বলে দিচ্ছিস না কেন? রিমের থেকে দৃষ্টি না ফিরিয়েই তা ছিল হাসে যে। ওর কি সেসব মনে আছে? কিন্তু ও তো তোকে ঘৃণা করে। হয়তো ঘৃণা করে, কিন্তু ওর ঘৃণার মাঝে আমি আছি। ওকে হারিয়ে আমি এমন ভালোবাসা চাই না যেখানে আমি নেই। মোহাচ্ছনের ন্যায় তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে যে। দীর্ঘশ্বাস ফেলে ইয়াশ। এর বিপরীতে কি বলবে জানা নেই তার। ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ে যায় রিম। খিচে চোখ মুখ বন্ধ করে নেয় যে। শক্ত হয়ে আসে হাতের মুঠি, যেন ব্যথাটা সে নিজেই পেয়েছে। একটি গার্ড এগিয়ে আসে তাকে ধরার জন্য। এই যে সেটা দেখে মুহূর্তেই চিৎকার করে ওঠে। স্টপ, আই সেড স্টপ রাইট দেয়ার নাও। সঙ্গে সঙ্গে দূরে সরে দাঁড়ায় গার্ডটি। উঠে দাঁড়ায় রিম। চিৎকার শুনে তাকায় সেদিকে। দৃষ্টি মিলিত হয় 2 জোড়া চোখের। ঘৃণায় বিষিয়ে যায় রিমের অন্তর। সে মহিলা সার্ভেন্ট দুজনের সাথে চলে আসে ভেতরে। ইতালির ক্রোমোনা শহরে এক নির্জন শিল্পাঞ্চলে এই পুরনো গোডাউনটা অবস্থিত। দিনের বেলা শহরটা যতটা শিল্প সংস্কৃতিতে ভরা, রাত হলেই ততটা নিস্তব্ধ আর রহস্যময়। গোডাউনের চারপাশে ফ্যাক্টরি, পুরনো
ট্রেন লাইন আর নদীর পাশ ঘেঁষা গুদামঘর যেন এক মৃত্যু ঘটার অপেক্ষা করছে। কার্লো বেঞ্জি উপস্থিত হয় গোডাউনের সামনে। তাদের সমস্ত ফোর্স ঘিরে ধরেছে গোডাউনের চারপাশ। ইতিমধ্যে 72 ঘন্টা পার হয়ে গেছে। কালো সতর্ক চোখে হাতে বন্দুক নিয়ে ধাক্কা মারে দরজার মধ্যে। খুলে যায় দরজা। হঠাৎ খসে পড়ল ছাদের একটা খণ্ড। সঙ্গে সঙ্গে পেছন থেকে ঝরে পড়ল অগণিত ভয়ঙ্কর কালো মাকড়সা। কেউ কেউ বড়, তাদের পিঠে যেন কোনো বিষাক্ত ছোপ। তারা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল চারিদিকে, যেন আগন্তুকের উপস্থিতি টের পেয়েছে। সামনে দাঁড়িয়ে আছে অলিভা। অদ্ভুতরে বিশ্রী হৃৎপিণ্ড কাঁপানো চাহনি তার। মুহূর্তেই নিভে যায় গোডাউনের লাইট। অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। সেকেন্ডের মাথায় আবারও জ্বলে ওঠে তীব্র লাইটের আলো। কার্লো বেঞ্জি হাতের বাহু দিয়ে আড়াল করে চোখ। হাত সরাতেই দেখতে পায় সামনে কেউ নেই, শুধু একটা নিথর দেহ পড়ে আছে নিচে। চোখ আটকে যায় সেখানে। সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেয় চোখ। বিকৃত অবস্থায় পড়ে আছে মোনা, যেন দীর্ঘদিনের একটা পচা লাশ। শরীর গলে গলে পড়ে আছে, ঠোঁট গাল কেটে সেলাই করা। মাথার চুলগুলো থোকা থোকা পড়ে আছে মেঝেতে। মাথায় ছোপ ছোপ রক্তের দাগ, যেন মস্তিষ্ক বেরিয়ে আসতে চাইছে। এমন দৃশ্য দেখে পেটে মোচড় দিয়ে ওঠে বেঞ্জির। চারপাশে ছড়িয়ে পড়েছে উৎকট পচা রক্তের গন্ধ। কালো আশেপাশে সব খুঁজে দেখে, কিন্তু কোথাও কেউ নেই, না আছে কোনো চিহ্ন। আশ্চর্য, মেয়েটা এভাবে কোথায় উধাও হয়ে গেল? চারিদিকে ফোর্সদের সতর্ক করে দেওয়া হয় যেন এখান থেকে কেউ পালাতে না পারে, কিন্তু কেউ কোনো চিহ্ন খুঁজে পায় না। কালো এগিয়ে যায় মেয়েটার সামনে। কপালে খোদাই করে লেখা ব্লাডি কুইন। পাশেই পড়ে আছে সেই লাল টকটকে লিপস্টিক, ধারালো ছুরি, ব্লেড আর ভাঙা কাজ। কালোর কণ্ঠে উঠে আসে এক বিস্ফোরণ। শি প্ল্যানেড দ্য হোল্ড ডাম মার্ডার অ্যান্ড ভেনিস্ট। এটাই ছিল তার গেম। সে রাগে দেওয়ালে ঘুষি মারে। দেওয়ালে রক্তছাপ, মোনার মৃতদেহ, ছুরির পাশে ফেলে যাওয়া একটা কাগজের টুকরো, সব মিলিয়ে একটাই বার্তা রেখে গেছে অলিভা। প্রতিযোগিতা শেষ, আমি জিতেছি। কালো ফিসফিস করে বলে, এটা এখন আর কেবল খুন না, এটা ওর যুদ্ধ। ওর শিকার আরও আসছে। বাট হু ইজ হার নেক্সট টার্গেট? ইতিমধ্যে খবর পেয়ে গেছে প্রেস মিডিয়ার সব লোকজন। মিস ওয়ার্ল্ডের এমন বিভৎস পরিণতি সকলেরই কল্পনাতীত। মৃতদেহ তোলা হয়েছে অ্যাম্বুলেন্সে, বডি পোস্টমর্টমে পাঠানো হবে। সকল চ্যানেলে একটাই ব্রেকিং নিউজ চলছে। মিস ওয়ার্ল্ড এখন মৃত। পরিত্যক্ত গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে ডেড বডি। কালো বের হতে মিডিয়া লোক ঘিরে ধরে তাকে। একে একে মিডিয়ার প্রশ্নে বিরক্ত সে। কিলারকে এখনো ধরতে পারেনি তারা। তার ধারণা সে আশেপাশে কোথাও আছে। কালো সময় নষ্ট করতে চায় না, কিন্তু মিডিয়া লোক এমনভাবে ঘিরে ধরেছে, বেরোনোর কোনো উপায় নেই। হঠাৎ কালোর চোখ আটকে যায় একজোড়া ধূসর গাঢ় রহস্যময়ী চোখের দিকে। ভয়ঙ্কর হিংস্র সেই চাহনি আস্তে আস্তে ভিড়ের মাঝে মিলিয়ে যায় হাওয়ায়। কালো অস্থির ভঙ্গিতে ভিড় ঠেলে ঠুলে এগিয়ে আসে সামনে, কিন্তু কেউ নেই। সে পকেট থেকে বের করে একটা গোলাকার ধাতব বস্তু। এটা গোডাউন থেকে কুড়িয়ে পেয়েছে, সূক্ষ্ম কারুকাজ করা। এতে দেখে বহু পুরনো কোনো ঐতিহাসিক সিল মনে হবে, হয়তো রাজা বাদশাহদের ব্যবহার করা। কালো গভীরভাবে পরখ করে সেই সিলটিকে এবং মনে মনে কিছু একটা ভেবে রহস্যময়ীভাবে ঠোঁট বাঁকায় সামান্য। তিভলি রোম। রোমের কোল ঘেঁষে সবুজ পাহাড় আর কুয়াশা মোড়া প্রকৃতির মাঝে ঘুমিয়ে থাকা এক রূপকথার শহর তিভলি, যেন প্রাচীন রোমানদের গোপন বাগান, যেখানে ইতিহাস ও সৌন্দর্য হাত ধরাধরি করে হাঁটে। ভিলা গ্রিগোরিয়ানা। পাহাড় আর জলপ্রপাতের গায়ে গড়া এই প্রাকৃতিক পার্ক যেন প্রকৃতির আঁকা একটি পেন্টিং। গ্র্যান্ড কাসকাটা। বিশাল জলপ্রপাত, গুহা আর প্রাচীন মন্দির মিলে গড়ে উঠেছে এক রোমান্টিক অভিযানের ছন্দ। পার্কের ছোট্ট ফোয়ারার সামনে রেলিংয়ের কাজ ঘেঁষে দাঁড়িয়ে আছে যুবক। পরনে ঢিলেঢালা শুভ্র রঙের শার্ট আর ওভারসাইজ ডেনিম জিন্স। চোখে রোদ চশমা, উজ্জ্বল হলুদাভ মুখশ্রীতে মানিয়েছে বেশ। ভলিউমভাবে দেওয়া আন্ডারকাটওয়ালা চুলগুলো বাতাসে মৃদু দোল খাচ্ছে। পকেটে দুই হাত গুজে নিরলস ভঙ্গিতে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করছে। আসলেই কি তাই, নাকি গভীর কোনো ভাবনায় নিমগ্ন সে? আচানক তীব্র ঝড়ের বেগে দৌড়ে আসে এক রোমান কন্যা। মুহূর্তে কিছু বুঝে উঠতে পারে না ঋষভ। পরক্ষণে নিজেকে আবিষ্কার করে ঘাসের ওপর। বিরক্তি ভঙ্গিতে মুখে বলে,
শিট। বিরক্তিতে কুঁচকে যায় ঘনভ্রু জোড়া। কোমরে লেগেছে তার। মেয়েটি বেখেয়ালে দৌড়ে আসা তরুণ সরাসরি ধাক্কা খায় ঋষভের গায়ে। ভারসাম্য হারিয়ে একেবারে পড়ে যায় তার বুকের ওপর। মাটিতে পিঠ ঠেকে আছে ঋষভের, বুকের ওপর অচেনা মেয়েটি। এখানকার বড় বড় মেয়েরা পার্কে দৌড়াদৌড়ি করে? পাথরের বাগান নাকি ট্রাক ফিল্ড মনে করছে? অস্বস্তিতে গাল লাল হয়ে গেছে মেয়েটির। দ্রুত উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায় আবারও। I'm sorry. I didn't see you. ঋষভ মহা বিরক্ত, মুখে বিড়বিড় করে বলে, না দেখেই তো স্পেশাল এন্ট্রি দাও, একেবারে বুকের ভেতর ঢুকে যাওয়ার মতো। মেয়েটি ঋষভের কথার কোনো অর্থই বুঝতে পারে না। নিজের মুখের সামনে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো গুজে দেয় কানের পেছনে। উঠে পড়তে চায় ঝটপট, তখনই আবারও কানে কর্ণপাত হয় গম্ভীর ধ্বনি। আর ইউ অলরাইট? মেয়েটি অস্থিরভাবে উঠে দাঁড়ায়, যেন এবারই আর এক মুহূর্ত দাঁড়ালে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। চোরা চোখে তাকায় এদিক ওদিক, হাঁপিয়ে মুখে বলে, I'm fine. এক লাফে উঠে দাঁড়ায় ঋষভ। ঝাড়তে থাকে হাত পায়ে ধুলো বালি। তাকিয়ে দেখে মেয়েটা নেই, ইতিমধ্যে দৌড়ে চলে গেছে অনেক দূরে। আশ্চর্য, এভাবে ছুটছে কেন? তখনই ছুটে আসে মাহিন। স্যার আপনি ঠিক আছেন তো? হুম। গম্ভীর স্বর ঋষভের। ঠিক তখনই দুজন ইতালির সামরিক পুলিশ এলোমেলোভাবে ছুটে আসে পার্কের প্রবেশপথ ধরে। তাদের ইউনিফর্মে লাল স্ট্রাইপ, কোমরে গ্লক পিস্তল, কাঁধে ছোট রেডিও ঝুলছে। একজন অফিসার জিজ্ঞেস করে, ওই দিক দিয়ে কোনো মেয়ে দৌড়ে গেছে কি? উচ্চতা প্রায় এতটুকু লম্বা চুল। ঋষভ মুখ তুলে ঠোঁট একটু বাঁকিয়ে বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে এখান থেকে একটা ঝড় বয়ে গেল মনে হয়েছিল, ছুটে চলে গেল। আমি ভাবলাম হয়তো প্রেমিকের সাথে ঝগড়া করে পালাচ্ছে। একজন পুলিশ চোখে চোখ রেখে তাকায়। আর ইউ শিওর? আমি কাউকে থামিয়ে জিজ্ঞেস করার লোক নই অফিসার। আসলে মেয়েটা একটা দুর্দর্শ চোর, আমাদের থেকে পালাচ্ছিল। অফিসার দুজন খোঁজ নিয়ে ঋষভের দেখানো পথে চলে যায়। ঋষভ অন্যমনস্ক হয়ে পা বাড়ায় সামনের দিকে। তখনই চোখ আটকে যায় ঘাসের উপর থাকা ছোট্ট একটা ব্রোচে। ভ্রু কুচকে তুলে নেয় সেটা। এক ধ্যানে সেটার দিকে তাকিয়ে মুখে বিড়বিড় করে বলে, লেডি থিফ, ইন্টারেস্টিং। ক্যালাব্রিয়া পেন্ট হাউস। রিম কৌতূহল বশত ঘুরে ঘুরে দেখছে সবকিছু ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে, যেন পালানোর কোনো সহজ উপায় বের করতে পারে। আশ্চর্য হয় সে, মানুষ এত বিলাসবহুল জীবনযাপন করে কিভাবে? রহস্যময় এই পেন্ট হাউসের সবকিছু কালোময়, আরামদায়ক এবং সহজ জীবনযাপনের আধুনিক সব জিনিসই রয়েছে এখানে। সকল আসবাবপত্র দেখে মনে হবে যেন স্বর্ণ আর ডায়মন্ডের ছোঁয়া রয়েছে। হঠাৎ একটা ঘর থেকে তার কানে ভেসে আসে ভারী লোহার ঘর্ষণের শব্দ। সে আস্তে ধীরে এগিয়ে যায় শব্দের উৎসের দিকে। ঘরের দরজা খুলতেই হিমেল শীতলতা যেন শরীর ভেদ করে ঢুকে যায়। পুরো ঘরটা আয়নার দেওয়ালে ঘেরা, যেখানে প্রতিটি নড়াচড়া প্রতিফলিত হয় ছায়ার মতো। দেওয়ালের পাশে সারিবদ্ধভাবে রাখা আছে কালো ও সিলভার রঙের ডাম্বেল স্ট্যান্ড, ভারী বারবেল, কেটলস বেলস আর মেডিসিন বলস। ঘরের এক কোণে মাল্টিফাংশনাল স্মিথ মেশিন, যেটা পেশি গড়নের জন্য অপরিহার্য। এর পাশেই রাখা ট্রেডমিল, স্টেশনারি বাইক এবং রোয়িং মেশিন, যা সাইলেন্ট মোটরে চলে। শব্দ প্রায় নেই বললেই চলে। দেখে মনে হবে যেন পুরো একটা আস্ত জিম তুলে আনা হয়েছে এখানে। মেঝেতে কালো রাবারের কার্পেট, যাতে ভারী ওজন পড়লেও শব্দ না হয়। ছাদের ওপর ডিম লাইট জ্বলছে, হালকা নীল আলো, আর মাঝে স্পটলাইট, যা শরীরের প্রতিটি ভাঁজে আলো ছুঁয়ে যায়। যেন সবকিছু এক রহস্যময় পরিবেশে ঘেরা। একটা কাচের দেওয়াল জুড়ে বাইরের শহরের ভিউ। কালো কাচে ঢাকা হলেও ভেতর থেকে দেখা যায় শহরের ছায়াপথ। একটা মিনিমালিস্ট কাঠের তাক, যেখানে রাখা জল, বোতল, তোয়ালে, সুগন্ধি, স্যানিটাইজার। আর আছে একটা আয়নার সামনে রাখা ব্যক্তিগত ফিটনেস লকার, যেখানে ঘামে ভেজা গ্লাভস, একটা কালো হুডি। হঠাৎ রিমের চোখ আটকে যায় আয়নার প্রতিবিম্বের ওপর। নগ্ন গায়ে কালো ট্র্যাক প্যান্ট পরে ডাম্বেল তুলছে যুবক। শরীরের পেশি টান টান হয়ে আছে, ঘামে ভেজা শরীরটা চকচক করছে। মিডল পার্ট কাট দেওয়া, সিল্কি ঘন কালো, ঘামে ভেজা চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে কপালে। রিম স্থির হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার নিঃশ্বাস এলোমেলো হয়ে যায়, চোখ ফেরাতে চায় কিন্তু পারে না। তখনই এজে হঠাৎ আয়নার দিকে তাকায়।
রিমের প্রতিফলন দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে সামান্য। ডাম্বেল রেখে ঘুরে দাঁড়ায়, হাত বাড়িয়ে তুলে নেয় পাশের ব্ল্যাক ম্যাট স্টিলের জলের বোতল। বোতলের মুখ খুলে তুলে ধরে সোজা মাথার উপর। ঠান্ডা জল এক ঝাপটায় ঢেলে দেয় নিজের মাথায়। শান্তিতে চোখ বন্ধ করে দুধারে নাড়তে থাকে মাথা। জল গড়িয়ে পড়ছে এজের কপাল থেকে গাল, ঘাড় বেয়ে বুকের খাঁজে। তার পেশিবহুল ফর্সা শরীর ঘামের সঙ্গে জলে মিশে চকচকে হয়ে ওঠে। তাকে এমনভাবে দেখে নিঃশ্বাস নিতে ভুলে যায় রিম। রিমের এমন বেহাল দশা দেখে এজে ঠোঁটে বাঁকা হাসি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। পেছনে হাঁটতে শুরু করে রিম, কিন্তু পেছনে দেওয়াল আর সামনে মনস্টারটা। ভয়ে শ্বাস আটকে আসে তার, পিঠ ঠেকে যায় দেওয়ালে। এজে একটু ঝুঁকে আসে, তার শরীরের কড়া পুরুষালী পারফিউমের ঘ্রাণ ভেসে আসে রিমের নিঃশ্বাসে। ঘ্রাণটা ভীষণ তীব্র, ব্যাড বয় খচিত। হাঁসফাঁস করছে মেয়েটা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠোঁট ফাঁক হয়ে আসে সামান্য। এজে তার দিকে এগিয়ে দেওয়ালের সঙ্গে আটকে ফেলে, দুই হাতে দেওয়ালে দুপাশে ঠেস দিয়ে রিমকে ঘিরে রাখে। তুমি কি কিছু খুঁজছিলে ববি ডল? লাইক আমাকে দেখতে এসছো? রিম তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়, কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমি ভুল করে ঢুকে পড়েছি, ভেবেছিলাম এটা হয়তো লাইব্রেরি রুম। এজে ঠোঁট বাঁকায়। ইউ নো হোয়াট, আমি জিমে থাকলে কেউ ভেতরে ঢোকার স্পর্ধা করে না, আর তুমি আমার সব নিয়ম ভেঙে ফেলেছ। রুল ব্রেক পছন্দ করি না আমি। নিজের ঠোঁট কামড়ে ধরে এজে। বাট ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ব্রেক অল মাই রুলস অনলি ফর ইউ। রিম পালাতে চায় এখান থেকে, কিন্তু এজের পাহাড় সম অটল শরীর নড়াতে পারে না এক চুল। তখনই তার চোখ আটকে যায় এজের বুকের বা পাশের কুচকুচে কালো তিলটায়। এই প্রথম এত কাছ থেকে নগ্ন শরীরে দেখছে লোকটাকে। তার নিঃশ্বাস বেগতিক হারে ছুটছে, এলোমেলো দৃষ্টি ফেলে মনস্টারটার পানে। এই যে তার কানের কাছে ফিসফিস করে বলে, এইভাবে চোরা চোখে দেখার কি আছে সোনা? আমি তো সম্পূর্ণ তোমারই, সরাসরি দেখতে পারো। তুমি চাইলে শুধু উপরেরটা কেন, নিচেরটাও খুলে দেখাতে পারি। রিম চোখ বন্ধ করে ফেলে, হাত চেপে ধরে কানে। তার নিঃশ্বাস আটকে আসছে, হৃদস্পন্দন আকাশ ছুঁই ছুঁই। মুখের ঘৃণিত শব্দে উচ্চারণ করে, ছি। নিঃশব্দে শয়তানি হাসে এজে। এবার এজের মুখের দিকে চোখ তুলে তাকায় রিম, পর্যবেক্ষণ করে ভালোভাবে। ক্লিন শেভ করা ফর্সা তীক্ষ্ণ চোয়াল, সরু নাক, নাকের ডগায় একটা লালচে তিল, যেটা আগে লক্ষ্য করেনি সে। আজ হয়তো এত কাছে তাই দেখতে পাচ্ছে। একজোড়া খয়েরি শুষ্ক ঠোঁট, জলে ভিজে টসটসে হয়ে আছে। আর সবচেয়ে আকর্ষণীয় হলো ঘন পাপড়িওয়ালা একজোড়া চোখ, যার মণিজোড়া অদ্ভুত আকাশী আর সাদা মিশেলে। যে চোখ এতটাই রহস্যময়ী যে একবার তাকালেই হারিয়ে যাবে ওই সমুদ্রের মতো গভীর চোখে। এত সুদর্শন এই যুবক, অথচ কার্যক্রমগুলো এতটাই হিংস্র, অস্থির লাগছে রিমের। তার কাছে মনে হয় এই চোখ তার খুব চেনা, এর আগেও খুব কাছ থেকে দেখেছে এই চোখ দুটো। রিমের অবস্থা বুঝতে পেরে বাঁকা হাসে, নিঃশব্দে দূরে সরে বুকে দু হাত গুজে দাঁড়ায় যে। শিকারী ঈগল পাখির দৃষ্টিতে অবলোকন করে রিমের কম্পনরত শরীরটা। এখন এই অবস্থা? এখনো তো চুলামি না, যদি ছুঁয়ে দেই তাহলে কি হবে? পট করে চোখ তুলে তাকায় রিম, এবারে রাগে ঘৃণায় ফুঁসছে সে। আপনি একটা জঘন্য লোক। জঘন্য হওয়ার মতো কোনো কাজ তো এখনো করিনি, তবে তুমি চাইলে করতে পারি। জাস্ট টেল মি ওয়ান্স, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু? ক্রোধে ঘৃণায় ফুঁসে ওঠে রিম। লোকটা একটা জানোয়ার, ব্লাডি বেস্ট, এটা জানা ছিল তার, কিন্তু এতটা জঘন্য আর নির্লজ্জ এটা জানতো না সে। আমার কাছে আসার চেষ্টা করলে না জ্বলে পুড়ে রাখ হয়ে যাবেন আপনি। নিজের ঠোঁট কামড়ে ধরে নেশালো দৃষ্টিতে তাকায় যে। জ্বলতে তো চাই, জ্বালিয়ে শেষ করে ফেলো আমাকে, আই ডোন্ট মাইন্ড। আপনি হয়তো ভুলে গেছেন গোলাপেও কাটা আছে, ছিঁড়তে গেলে ক্ষত বিক্ষত হয়ে যাবেন। এজে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে, সেই গোলাপ যদি তুমি হও তাহলে আমি কত বিক্ষত হতে রাজি। তোমাকে পেতে হলে এমন হাজারো বিষাক্ত যন্ত্রণা আমি সহ্য করে নেব, মুখ বুঝে। বিনিময়ে শুধু তোমাকে চাই, তখন এই যন্ত্রণাগুলো আমার কাছে স্বর্গ সুখের মনে হবে। ঘৃণায় ফুঁসছে রিম। এই জানোয়ারটাকে শুধু ঘৃণা করতে পারে সে, আর কিচ্ছু না। সেই সুখ কোনোদিনও হাতছানি দেবে না আপনাকে। এজে তাচ্ছিল্যে ঠোঁট বাঁকায়, ঘুরে দাঁড়িয়ে হাতে তুলে নেয় সাদা তোয়ালেটা, মাথা মুছিয়ে ঝাড়ি মারে একটা। রিমের মুখে ছিটকে আসে পানি, চোখ বন্ধ করে ফেলে রিম। এজে গলা এদিক ওদিক মুছতে থাকে। রিম অস্থির ভঙ্গিতে দৌড়ে পালানোর জন্য পা বাড়ায়।
কিন্তু তার চোখ আটকে যায় এজের পিঠের উপরিভাগে থাকা ছোট্ট কাটা দাগটার উপর। দূর থেকে অত স্পষ্ট বোঝা যায় না, কাছে থাকায় দেখতে পারছে সে। দাগটা একটা ঝাঁকুনি তোলে রিমের ভেতরে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এই দাগটা আমি দেখেছি। কে 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 আর কিছু বলতে পারে না রিম। এই যে এক হাতে আঁকড়ে ধরে তার মুখ, অন্য হাতে লতানো চিকন কোমরটা টেনে আনে নিজের কাছে, একদম কাছে, এত কাছে যে রিমের নিঃশ্বাস আটকে যায়, শুষ্ক ঢোক গিলে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে বুঝতে সময় লাগে তার। এই যে ফিসফিসে গলায় বলে, জানতে চাও আমি কে? রিম চোখ সরাতে চায় কিন্তু পারে না। তার ভেতরে এক ঝড় বইছে, চোখে জল টলমল করে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এ যে হঠাৎ খুব আস্তে তার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, তোমার অতীতে আমি ছিলাম, এখন তোমার ভবিষ্যৎ আমি হব, তুমি চাইলে বা না চাইলে। তারপর সে এক ধাক্কায় রিমকে দেওয়ালের সাথে ঠেলে দেয়। ব্যথায় মৃদু আর্তনাদ বেরিয়ে আসে তার মুখ দিয়ে। জানোয়ারটার কথার কোনো অর্থই ঢুকে না রিমের ছোট্ট মস্তিষ্কে। সে শুধু ছলো ছলো নয়নে তাকিয়ে রয়। এই যে কালো হুডিটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে। রিমের কাছে সবটা কেমন যেন ধোঁয়াশা। সে তো 3 মাস আগেই প্রথম দেখেছে এই জানোয়ারটাকে, যে দিনটি ছিল তার জীবনে একটি অভিশপ্ত দিন। এর আগে কখনো চিনতো বা দেখেছে বলে মনেও পড়ছে না তার। তাহলে অতীত ভবিষ্যৎ এগুলো কি? অন্ধকার রাত, নির্জন এক গলি, বাতি নেভানো, চারপাশে কুকুরের কান্না জাতীয় শব্দ। হঠাৎ পেছন থেকে দৌড়ে আসে একটি মেয়ে, পায়ের শব্দ মিলিয়ে যায় গলির ভেতরে। তারপর হঠাৎই একটি গাড়ি এসে সামনে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে নামে এক যুবক। সে তীক্ষ্ণ চেহারার, সোনালি এলোমেলো চুলের, হালকা ত্বকে যুবক। তার চোখ গভীর ও কামুক, ঠোঁট লালচে, আর নিচে একটা পিয়ার্সিং। 2 কানেই পিয়ার্সিং রয়েছে। গলা ও বুক জুড়ে রয়েছে গাঢ় জটিল ট্যাটু। কালো লেদার জ্যাকেট পরা এই ছেলেটি অভিব্যক্তি আত্মবিশ্বাসী, উদাস ও বিদ্রোহী, একজন রহস্যময় হিংস্র সৌন্দর্যের অধিকারী। ভেবেছিলি পালাবি বেচ? আজ পর্যন্ত এই লিওনার্দোর নজর একবার যে মেয়ের দিকে পড়েছে সে আর পালিয়ে বাঁচতে পারেনি। সো হোয়াই আর ইউ ট্রাইং টু রান অ্যাওয়ে ফ্রম মি, হট কেক? সে মেয়েটিকে টেনে তুলে ধরে, অপ্রকৃতিস্থের মতো চোখ বন্ধ করে মেয়েটির গলায় ঘষতে থাকে নাক। সিল্কি স্কিন, সফট লাইক এ ভার্জিন ক্লাউড। তুমি দৌড়াচ্ছিলে কেন মাই ক্যান্ডি গার্ল? মেয়েটি ভয়ে কাঁপতে থাকে। লিওনার্দো হিসিয়ে বলে, তোমার ভয় আমাকে উত্তেজনা দেয়। আই লাইক দ্য ওয়ে ইউ শেক, টেস্টি টয়, প্লে উইথ মি, আই উড নট বিচ মাচ। মেয়েটি ফুপিয়ে ওঠে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা, মুখ দিয়ে বেরিয়ে আসে গোঙানির আওয়াজ। ডোন্ট ক্রাই। কান্না মেয়েদের জন্য না, লিটল স্লট। সে মেয়েটি চুলের মুঠি আরো শক্ত করে ধরে। তখনই মেয়েটি মনে সাহস সঞ্চয় করে একদলা থুথু মারে লিওনার্দোর মুখের ওপর। লিওনার্দো প্রথমে হিংস্র শকুনের দৃষ্টিতে তাকায়, তারপর হাত দিয়ে থুথু মুছে ক্রুর হেসে বলে, ইউ ডোন্ট নো হু অ্যাম আই। আই অ্যাম লিওনার্দো। আমি খাই, চিবই, তারপর ছুঁড়ে ফেলি। মেয়েটি অসহায়, শরীর ভেঙে আসতে চাইছে। প্লিজ লিভ। হোয়াই আর ইউ ইন সাচ এ হারি, হট ডল? আজ তুমি আমার খেলনা, আমি খেলবো যতক্ষণ না তুমি ভেঙে যাও। মেয়েটা ভীতগ্রস্ত হয়, চিৎকার করে ওঠে, প্লিজ ডোন্ট, সামওয়ান হেল্প। ঠাস তীব্র বেগে এক চড় পড়ে মেয়েটির মুখে। মুখ থেকে ছিটকে দেয় রক্ত, গালে 5 আঙুলের দাগ স্পষ্ট। ভিক্ষা করবি না, সুইটেস্ট লিটল পিগি? ক্রাই লাউডার লিটল পিগি, নো ওয়ান্স কামিং। এটা আমার রাজত্ব। তারপর সে মেয়েটিকে এক টানে টেনে তুলে ফিসফিস করে বলে, Tonight your screams will echo in my basement and I will sleep like a baby. ওর বন্ধুরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, সকলের মুখে বিদঘুটে হাসি। তাদের মধ্যে একজনের হাতে ক্যামেরা, যে এই দৃশ্য রেকর্ড করছে ভীষণ মজার সাথে। ওকে আমার ফার্ম হাউসে নিয়ে চল। I want to hear her scream like a real little piggy tonight. গাড়ি এসে থামে ফার্ম হাউসের সামনে। লিওনার্দো গাড়ি থেকে মেয়েটাকে টেনে হিঁচড়ে বের করে।
নিজের সতীত্ব বাঁচানোর জন্য মেয়েটা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না এমন শক্তিশালী যুবকের কাছে। ফার্ম হাউসের এক লাক্সারিয়াস কক্ষে মেয়েটাকে এনে ছুঁড়ে মারে সাদা ধবধবে বিছানায়। ব্যথায় মৃদু আর্তনাদ বেরিয়ে আসে মেয়েটার মুখ দিয়ে। লিওনার্দো ক্রুর হেসে ধীরে ধীরে আগাতে থাকে সামনে। ভয়ে কলিজা শুকিয়ে আসে মেয়েটির। সে ধীরে ধীরে পিছাতে থাকে। একসময় পিঠ ঠেকে যায় বিছানার শেষ প্রান্তে দেওয়ালের সাথে। মেয়েটির এই ভয়, এই কান্না সব যেন অনেক বেশি এন্টারটেইন করছে লিওনার্দোকে। সে বিছানায় উঠে ঝুঁকে পড়ে মেয়েটির ওপর। মেয়েটার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, কিন্তু সেটা যেন আকর্ষণ সৃষ্টি করছে লিওনার্দোর কাছে।